আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে তোমার হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা। তো এই লিনিয়ার অ্যালজেব্রার আমাদের প্রথমে শুরু করে হচ্ছে অন্য কিছু দিয়ে। তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে ভেক্টর স্পেস। এই কারণে আমি আমাদেরকে পড়ানো হয়েছে যদিও একটা অন্য সিকোয়েন্সে, কিন্তু আমি মনে করি যে ভেক্টর স্পেসটা সবার আগে পড়া উচিত। এই কারণে আমি লিনিয়ার অ্যালজেব্রা শুরু করতে যাচ্ছি একটা সিরিজ, এবং সেখানে সবার আগে সবচাইতে গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে ভেক্টর স্পেস। সেইটা নিয়ে আমি কথা বলবো। লিনিয়ার অ্যালজেব্রার একদম সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের ভেক্টর স্পেস, এন্ড এটা খুবই ইম্পর্টেন্ট। এটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের হয়ে যাবে। তো আমরা হচ্ছে ভেক্টর স্পেস আমরা জানবো। তো দেখো, ভেক্টর স্পেস উইদাউট ফিল্ড আমরা ডিফাইন করতে পারবো না, সেই জন্য আমাদের ফিল্ড সম্পর্কে জানা দরকার। কিভাবে বুঝলাম আমি এই কথাটা, যে বললাম যে ভেক্টর স্পেসকে হচ্ছে ফিল্ড ছাড়া আমরা বর্ণনা করতে বা ডিফাইন করতে পারবো না, এর কারণ হচ্ছে দেখো লেখা আছে যে ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড। এই কারণে আমাদের ফিল্ড সম্পর্কে আবার ধারণা আসবে তখন তোমাদেরকে যখন বলবো এই কথাটা যে ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ। সাপোজ আমি এফ বলি ফিল্ডকে, তো তখন স্বাভাবিকভাবেই তোমাদের প্রশ্ন আসতে পারে যে ফিল্ড ব্যাপারটা কি। তো যেন প্রশ্ন না আসতে পারে এই জন্যই প্রথমে আগে আমরা ফিল্ড সম্পর্কে একটা ধারণা দিতে চাই, এবং আস্তে আস্তে আমরা এই বইটা কমপ্লিট করব। এবং আমার যেহেতু একটা পেইনে আমার লিখতে একটু সমস্যা হচ্ছে, কেননা আমি দেশে চলে আসছি এবং এটা নষ্ট হয়ে গেছে এখানে এসে। এই কারণে আমি ভেবেছি যে বসে থেকে লাভ কি, একটা সিরিজ শুরু করে দিই। তো সেই ভাবনা থেকেই এখন শুধুমাত্র এখান থেকে আমি একটু একটু লেখা যায় সেটা লেখার চেষ্টা করবো, একটু একটু যতটুকু লেখা যায়। এবং এটা বই থেকে পড়ানো ভালো এবং প্রতিটা লাইন আমরা বোঝার চেষ্টা করব, এই কারণে আমি সেটা ধরেছি। তো আমাকে ভেক্টর স্পেস, আমি আবার বলছি, ভেক্টর স্পেস উইথআউট ফিল্ড আমরা ডিফাইন করতে পারবো না, সেই জন্য আমাকে ফিল্ড সম্পর্কে আলাদাভাবে জানা দরকার। তো ফিল্ড ব্যাপারটা কি সেটা আমি আরেকটা পিডিএফ এ লিখে রাখছি। দেখো বলছে, আমি আগে একটা ডেফিনেশন, তোমরা জানো, আমার যারা তোমরা খেয়াল করো, সেটা হচ্ছে আমি প্রথমে একটা ডেফিনেশন লিখি, তারপর সেটা বোঝানোর চেষ্টা করি। যেহেতু লেখার একটা সিস্টেম নেই এখন আমার, এই কারণে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি এখন ডেফিনেশনটা মনে করো এটা লিখে ফেলছি, এখন তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। যদি কোনো কিছু না বুঝে অবশ্যই অবশ্যই বলবে। তো লেট, আমরা একটা নন এমপ্টি সেট ধরেছি, সেটা নাম দিয়েছি এফ। এবং এই যে নন এমপ্টি সেট এফ, এইটাকে আমরা বলতে পারবো একটা ফিল্ড। এখানে দিয়ে দাও ফিল্ড। দেখো লিখতে কিন্তু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, ওইটা দিয়ে মাঝে মাঝে, পেনটা দিয়ে মাঝে মাঝে লেখা যায়, যেমন এখানে চেষ্টা করি, এই যে এখন লেখা যাচ্ছে, আবার কিছুক্ষণ পর লেখা যাবে না। তাহলে এফটাকে বলা হবে ফিল্ড উইথ রেসপেক্ট টু, এখানে ডাব্লিউ আর টি, এটা দ্বারা আমি বুঝাচ্ছি উইথ রেসপেক্ট টু টু বাইনারি অপারেশন। একটা বাইনারি অপারেশন হচ্ছে প্লাস, আর একটা হচ্ছে ডট। ইফ দ্য ফলোইং কন্ডিশন হোল্ড, তার মানে এই যে যে কথাটুকু লিখলাম, এটা দ্বারা আমি কি বুঝাইছি, বলছি আমরা একটা নন এমপ্টি সেট এফ, সেটাকে আমরা ফিল্ড বলতে পারবো উইথ রেসপেক্ট টু বাইনারি অপারেশন, অবশ্যই দুইটা বাইনারি অপারেশনের আন্ডারে। সেই বাইনারি অপারেশন দুইটা কি কি, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে ডট। তোমাদের প্রশ্ন আসতে পারে কেন বাইনারি অপারেশন, বাইনারি অপারেশন দ্বারা কি বোঝায়, এগুলো বিস্তারিত আমি সব কিছু বলবো। এতটুকু মনে রাখো, এতক্ষণ পর্যন্ত আমি যা বলছি যে একটা নন এমপ্টি সেট, এই যে এফ, এবং তার দুইটা বাইনারি অপারেশন, একটা হচ্ছে প্লাস আর একটা ডট, এই যে ব্যাপারটা, এটাকে আমরা ফিল্ড বলতে পারবো যদি ফলোইং কন্ডিশন হোল্ড করে, মানে ফলোইং কন্ডিশন গুলো মেনে চলে। তা কি কি ফলোইং কন্ডিশন, তো এটা মনে রাখার জন্য অনেক সময় আবার স্যাররা বলে যে ফিল্ড হওয়ার জন্য প্রয়োজনীয় শর্ত কি কি, তখন আমরা একদম শর্টকাট বা রাফ ব্যবহার বলা হয় সেটার বলে থাকি যে প্লাসের আন্ডারে পাঁচখানা এবং ডটের আন্ডারে পাঁচখানা, আরেকটা হচ্ছে প্লাস এবং ডট মিক্সড, এদের আন্ডারে আরেকটা যদি কন্ডিশন পূরণ করে, তার মানে টোটাল হচ্ছে 11খানা কন্ডিশন যদি পূরণ করে, তখন হচ্ছে আমরা ওই নন এমপ্টি সেট উইথ টু বাইনারি অপারেশন কে আমরা একটা ফিল্ড বলতে পারবো। আমি কথা বুঝাইতে পারি? তাহলে তাহলে কি বলছি, দেখো প্লাসের আন্ডারে হচ্ছে পাঁচখানা এবং ডটের আন্ডারে পাঁচখানা, আর মিক্সড হচ্ছে একটা। মিক্সড বলতে বুঝাচ্ছি প্লাস এবং ডট মিশ্রিত, মানে মিশ্রিত থাকবে। তাহলে আমরা প্লাসের আন্ডারে যে পাঁচখানা প্রপার্টি, তাদের এক একটা নাম আছে। দেখো এটার নাম হচ্ছে, প্রথমটা হচ্ছে ক্লোজার প্রপার্টি, তারপর হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, তারপর এটাকে বলা হয় অ্যাডিটিভ আইডেন্টিটি, তারপর বলা হয় অ্যাডিটিভ ইনভার্স, পাঁচ নাম্বারটাকে বলা হয় কমিউটেটিভ প্রপার্টি। তোমরা আশা করি এগুলো সবকিছু নাম শুনে আছো। তো ক্লোজার প্রপার্টি ব্যাপারটা কি বলছে দেখো, যদি
সাপোজ এফ কি বলতো, এফ প্রথমে আমি কিন্তু এখনো জানি এই এফটাকে প্রথমে ধরে নিয়েছি এটা একটা নন এমপ্টি সেট, এটা একটা নন এমপ্টি সেট। তাহলে তুমি যদি এফ থেকে একটা এলিমেন্ট নাও, সেই এলিমেন্টের নাম দিয়েছি ইন জেনারেল এ, তুমি অন্য কিছু নিতে পারো, কোনো সমস্যা নাই। আমি এ একটা এলিমেন্ট নিলাম এফ থেকে, এবং বি আরেকটা এলিমেন্ট নিলাম, সেটা হচ্ছে এফ থেকে। কেন নিতে পারবো? কারণ হচ্ছে যেহেতু এফ হচ্ছে আমার নন এমপ্টি সেট, অর্থাৎ এ ফাঁকা সেট না, নন এমপ্টি। ওকে, এই কারণে আমি দুইটা এলিমেন্ট নিলাম। তা ক্লোজার প্রপার্টি, এক নম্বর প্রপার্টিটা হোল্ড করতে হবে এরকম যে এ আর যে দুইটা এলিমেন্ট নিলাম তাদের তাদের যদি আমরা এরকম দেখো অ্যাডিশন করি, সেই সামটাও হচ্ছে তোমার এফ এর মধ্যে থাকতে হবে। এটা হচ্ছে আমার ক্লোজার প্রপার্টি। তাহলে ফিল্ড হতে গেলে ক্লাসের আন্ডারে যে প্রপার্টিটা ক্লোজার প্রপার্টি বলা হয়, সেটা হচ্ছে দুইটা এলিমেন্ট নিব এবং তাদেরকে যোগ করব। যেহেতু ক্লাসের আন্ডারে বলছি, যোগ করার ফলে যদি সেই রেজাল্টটা তো এফ এর মধ্যেই থাকে, তখন আমরা তাকে কি বলবো? তখন আমরা বলবো যে এক নাম্বার মানে ক্লোজার প্রপার্টিটা হোল্ড করছে। ওকে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কি? অর্থাৎ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি নাম কি বুঝতে পারছো, আমরা ছোটকাল থেকে পড়ে আসছি নবম দশম শ্রেণীতে। এটা হচ্ছে সংযোজন বিধি বলা হয় বাংলায়। সেটা হচ্ছে যেমন 2 প্লাস 5 প্লাস 3 যেই কথা হবে, তুমি যদি আগে 2 প্লাস 5 কে যোগ করে তারপর হচ্ছে 3 কে যোগ করো, সেই একই রেজাল্ট আসবে। অর্থাৎ এখানে আমরা আরো রাফ ভাবে যদি বলি যে এই যে ব্র্যাকেটের আগে পরে ব্র্যাকেট, এটা রেজাল্ট গুলো সেম হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তাহলে কি বলছি, এই যে এ বি সি এদেরকে কিন্তু ফিল্ড থেকে নিতে হবে। তারপর যদি দেখি যে তাদের এরকম দুইটা ইকুয়াল হচ্ছে, তাহলে আমরা বলতে পারবো যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে। 3 নাম্বার কথা হচ্ছে যে এই এফ যে নন এমপ্টি সেটটা, সেটার মধ্যে অবশ্যই অবশ্যই একটা এলিমেন্ট থাকবে। কি এলিমেন্টটার নাম হচ্ছে জিরো। জিরোটা অবশ্যই বিলং করবে এফ এর মধ্যেই, জিরোকে বলা হয় জিরো এলিমেন্ট। যাতে করে যাতে করে এই এর জিরোর সাথে যে কোনো এলিমেন্ট, এফ এর যে কোনো এলিমেন্টকে তুমি যদি যোগ করো, তাহলে ওই এই হবে। এর ব্যাখ্যা কি? এই জিরোকে বলা হয়, এই কারণে জিরোকে বলা হয় যোগের আইডেন্টিটি। এখন আমি একটু অন্য জায়গায় বলতে চাই, তোমাদেরকে আমি একটু সুন্দর করে বোঝাই 3 নাম্বার ব্যাপারটা। আইডেন্টিটি ব্যাপারটা কি, আমি একটু এখানে চলে যেতে চাই, একটু দেখাতে চাই। আচ্ছা, আইডেন্টিটি এলিমেন্ট, আইডেন্টিটি এলিমেন্ট ব্যাপারটা কি, আমি এগুলো কিন্তু আমি রাফ ভাষায় বলছি, অর্থাৎ এটা ম্যাথমেটিক্স মানে একদম বলতে পারো যে এটা মানে ফর্মাল ওয়ে না, তোমাকে বোঝানোর জন্য বলছি। দেখো, আইডেন্টিটি এলিমেন্ট মানে হচ্ছে যে যে কাউকে চেঞ্জ করে না, একদম সহজ কথা, মানে কাউকে চেঞ্জ করবে না। ওকে, এটা ডোন্ট চেঞ্জ উইথ টাইম, এটা লিখতে পারো, ডোন্ট চেঞ্জ, চেঞ্জ করবে না। ব্যাপারটা কি দেখো, নিজে চেঞ্জ না মানে অন্যকে চেঞ্জ করবে না, এটা আমি বলতে চাচ্ছি। তো সেটা হচ্ছে দেখো, মনে করো 5, এই 5 এর সাথে কে অপারেশনে যুক্ত হলে 5 5ই থাকবে যোগের ক্ষেত্রে। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট যোগের ক্ষেত্রে একটা হতে পারে, গুণের ক্ষেত্রে অন্য একটা হতে পারে। তোমাকে আমি এখনই বুঝাচ্ছি ব্যাপারটা কি। দেখো, 5 এর সাথে কাকে যোগ করলে 5ই থাকবে? বলছে অবশ্যই দেখো 0 কে যোগ করলে 5 5ই থাকবে। বুঝতে পারছো না? কেউ যদি বলে যে না আমি 5 এর সাথে 1 যোগ করব, তাহলে কিন্তু 5 আর 5 থাকছে না, বরং হচ্ছে এটা 6 হয়ে যায়। এই জন্য এই 0 কে বলা হবে একটা আইডেন্টিটি এলিমেন্ট। তার মানে দেখছো 0 একটা কি আইডেন্টিটি এলিমেন্ট। কার জন্য আইডেন্টিটি এলিমেন্ট বলে? এটা হচ্ছে মানে অ্যাডিশনের ক্ষেত্রে এটা একটা আইডেন্টিটি। এবার বলো, যদি আমি বলতাম গুণের ক্ষেত্রে, যে গুণ চিহ্ন দিলাম, গুণের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট কত? অর্থাৎ 5 কে কে 5 রাখে? 1 1 না, 5 কে 5ই রাখে। তো তুমি দেখো তো এখানে যদি তুমি 0 দাও, 5 কে সে 0 বানায় দেয়। এই কারণে গুণের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 1। তার মানে আইডেন্টিটি এলিমেন্ট কি? যে কাউকে অন্য একটা এলিমেন্টের সাথে, আবার বলছি সহজ কথা, যে অন্য কোনো এলিমেন্টের সাথে, দেখো এই যে অন্য একটা এলিমেন্ট, এটাকে বলো অন্য একটা এলিমেন্ট, এটা হচ্ছে অন্য একটা এলিমেন্ট, অন্য এলিমেন্ট অন্য একটা এলিমেন্টের সাথে অপারেশনে, দেখো এই যে অপারেশনে সংযুক্ত হলো, এবং ওই এই এলিমেন্টকে সে চেঞ্জ করবে না। বুঝতে পেরেছো কথা? তাহলে দেখো, আমি এখন একটু আবার নিয়ে যেতে চাই, একটু নিয়ে যেতে চাই। এখানে দেখো এটাই বলছে যে এই যে নন এমপ্টি সেট, এটাকে তোমার ফিল্ড বলতে হলে দেখো এখানে অবশ্যই দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, এমন একটা এলিমেন্ট তুমি পাবাই, সেই এলিমেন্টটা হচ্ছে নাম দিয়েছে জিরো এলিমেন্ট। এটাকে জিরো এলিমেন্ট বলা হয়। তাহলে এটা হচ্ছে এফ এর মধ্যে থাকবে, যাতে করে কি হবে,
এফ এর অন্যান্য যারা এলিমেন্ট আছে তাদের সাথে যদি এটা অপারেশনে অংশগ্রহণ করে তখন একে চেঞ্জ করবে না। এই কারণে জিরোকে বলতে পারি আমরা একটা জিরো হচ্ছে যোগের ক্ষেত্রে আইডেন্টিটি লিমিট। এই কারণে দেখো এখানে বলা হচ্ছে এটা হচ্ছে এই লটাকে বলা হয় অ্যাডিটিভ আইডেন্টিটি, এবং এই যে এ এটা কিন্তু অবশ্যই এফ থেকে নিতে হবে। বুঝতে পেরেছো? কথা বুঝে গেছে? এরপর দেখো তাহলে আইডেন্টিটি এলিমেন্ট সম্পর্কে, এটা হচ্ছে যোগের আইডেন্টিটি। ওকে, এরপর 4 নাম্বার যেটা সেটা দেখো, এটাকে বলা হয় হচ্ছে ইনভার্স অ্যাডিটিভ ইনভার্স। অর্থাৎ দেখো এখানে নিয়ে আসতে চাই, ইনভার্স বের করার ওয়েটা কি। সাপোজ আচ্ছা এখানে এই যে, ঠিক আছে, দেখো আমি বললাম যে যোগের ক্ষেত্রে 5 এর ইনভার্স কত, আর গুণের ক্ষেত্রে, এখানে গুণের ক্ষেত্রে 5 এর ইনভার্স কত। মনে রাখবা ইনভার্স বের করতে গেলে আবার বলছি যে প্রত্যেকটা এলিমেন্টের যে যারই বলুক না কেন, মনে করো 5 না বলে মনে করো 2 এর যোগের ক্ষেত্রে ইনভার্স কত, আর হচ্ছে গুণের ক্ষেত্রে 2 এর ইনভার্স কত, এটা তোমাকে বের করতে বলছে। এটা হচ্ছে মনে করো গুণের ক্ষেত্রে 2 এর ইনভার্স কত। এই জন্য তুমি কি করবা, যদি তোমাকে যে ইনভার্স বের করতে বলে, যে ইনভার্স বের করতে বলছে, এটা মনে করো তোমার ফাঁকা রাখলা এই বক্সটা, এটা গুণের ক্ষেত্রে ফাঁকা রাখবা। ওকে, এই যে এটা হচ্ছে ইনভার্স বের করতে বলছে, তো রাইট হ্যান্ড সাইডের রেজাল্ট কি হবে সেটা তুমি বুঝে যাবা। এই রাইট হ্যান্ড সাইডে মনে রাখবা ইনভার্স মানে বুঝতেই পারছো বিপরীত, বিপরীত মানে এখানে হচ্ছে যোগের আইডেন্টিটির রেজাল্ট হবে, আর এখানে হচ্ছে গুণের আইডেন্টিটির রেজাল্ট হবে। এবার বলো 5 এর সাথে কত যোগ করলে 0 হবে, বলছে -5। এই কারণে 5 এর ইনভার্স হচ্ছে -5, আবার উল্টা ভাবে যদি বলো -5 এর ইনভার্স হচ্ছে 5। বুঝতে পেরেছো কথা? ঠিক সিমিলারলি গুণের ক্ষেত্রে বলো কে 1 বানায়, তাহলে 1/5 না, আমার হচ্ছে 1 বানায় দেবে ডান সাইডে। এটা হচ্ছে গুণের আইডেন্টিটি। তুমি বলতে পারো আপনি ডান সাইডে কেন দিলেন, কারণ এটা গুণ, গুণের ক্ষেত্রে এখানে আইডেন্টিটি হবে। তাইলে দেখো 5 এর ইনভার্স হচ্ছে মানে 5 এর ইনভার্স হচ্ছে 1/5, এবং 1/5 এর ইনভার্স হচ্ছে 5। আমি কি বুঝাইতে পেরেছি ইনভার্স ব্যাপারটা কি? ওকে, এটা হচ্ছে আমার ইনভার্স এলিমেন্ট বের করার সত্য। তাহলে তোমাকে যদি কখনো বলে যেমন ধরো 8 এর যোগের ক্ষেত্রে ইনভার্স কত, তুমি কি করবা, সরাসরি এটাকে ফাঁকা রেখে এখানে হচ্ছে যোগের আইডেন্টিটি বসাই দিবা। যদি বলতে 7 এর গুণের আইডেন্টিটি কত, মানে 7 এর ইনভার্স কত গুণের ক্ষেত্রে, তখন তুমি এখানে গুণের আইডেন্টিটি বসাই দিবা। তাহলে দেখো তোমার একটা আননোন সেটা বের করে ফেলতে পারবো। এখানে একটা আননোন, এটা হচ্ছে -8 হবে, এটা হচ্ছে 1/7 হবে। তাইলে আমরা ইনভার্স বের করতে পারি, আশা রাখবো যে কোনো এলিমেন্টের, এটা আশা রাখি। এরপর দেখো তাহলে 5 নাম্বার বলছে ফর ইচ, প্রত্যেকটা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা। অর্থাৎ এই এফ এর মধ্যে যত এলিমেন্ট আছে, কেন, কারণ এফ কিন্তু নন এমটি প্রথমে ধরে আসবে, এই এফ এর মধ্যে যত এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্টেরই আমরা ইনভার্স পাবোই পাবো। এই যে দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, এখানে ফর ইজ বলছে মানে প্রত্যেকটা, এখানে ইতে এ তো ইন জেনারেল, অর্থাৎ এফ এর মধ্যে এ বি সি ডি এরকম অসংখ্য হতে পারে, তাই এতগুলো নিয়ে তো কাজ করা সম্ভব না। এই কারণে লিখে দিছে দেখো ফর ইচ, মানে প্রত্যেকটা এফ এর মধ্যে যত এলিমেন্ট আছে তাদের প্রত্যেকটার জন্য আমার এরকম একটা এলিমেন্ট থাকবে, সেটা হচ্ছে -a, সাচ দ্যাট, যাতে করে, দেখো যাতে করে এই যে a প্লাস -a ইকুয়ালস টু 0 হয়। এটা হচ্ছে অ্যাডিটিভ ল। এই যে কিছুক্ষণ আগে বলছিলাম না যোগের ক্ষেত্রে অ্যাডিটিভ ব্যাপারটা কেমনে বের করা হয় ইনভার্স, দেখো এটাকে খালি রাখবা, এখানে হচ্ছে যোগের আইডেন্টিটি দিতে হবে, তাহলে এটা -5, এটাই বলছে, এটাকে যদি a ধরো তাই এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে -a, এই যে a প্লাস -a ইকুয়ালস টু 0 হবে। এই যে যে লটা, এটা হচ্ছে অ্যাডিটিভ ইনভার্স, প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স থাকতে হবে। কথা বুঝে গেছে? পরে একটা আছে, সেটা কি 5 নাম্বার প্রপার্টি হচ্ছে যোগের ক্ষেত্রে, তাহলে কমিউটেটিভ ল, সেটা হচ্ছে তুমি ধরো এরকম ছোটকালে পড়ে আসছে 5 আর 2 কে যোগ করলে 7 হয়, অথবা তুমি যদি 7 প্লাস 2 করো একই হয়, এই ব্যাপারটা কি বলা হয়। এবং এ আর বি কোথা থেকে আসবে, এফ থেকে, এটা হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি। বুঝতে পেরেছো? তাহলে যোগের ক্ষেত্রে কয়টা প্রপার্টি গেল, 5টা। কি কি? একটা হচ্ছে ক্লোজার প্রপার্টি, অর্থাৎ ক্লোজার প্রপার্টি কি বলে, আমি যদি একদম রাফলি বলি, অর্থাৎ কোনো ফর্মাল না, দুইটা এলিমেন্ট এফ থেকে নেব, এফ কি অবশ্যই নন এমটি সেট প্রথমে, যদি এই কন্ডিশন পূরণ হয়ে যায় 11 খানা, তখন আমরা ওটাকে ফিল বলবো। প্রথমে তো এটা একটা নন এমটি সেট, তাহলে দুইটা এলিমেন্ট নেব এবং তাদের যোগফল, যোগের ক্ষেত্রে যেহেতু এই কারণে সাম বলছি, হ্যাঁ সামটাও ওই এফ এর মধ্যে হতে হবে, এটাকে বলা হয় ক্লোজার প্রপার্টি। 2 নম্বরে হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মানে কি, যে আগে পরে যে কোনো অর্ডারেই আমরা যোগ করি না কেন সেটা মানটা সমান হবে। 3 নাম্বার কথা হচ্ছে আমরা ওইটা বলছিলাম আইডেন্টিটি ল, যে ওই এফ এর মধ্যে এরকম একটা এলিমেন্ট পাবো যেটার নাম হচ্ছে জিরো এলিমেন্ট, যাতে করে ওই এফ এর
যত এলিমেন্ট আছে তাদের সাথে যদি সেই অপারেশনে দেখো এই যে এফ এর যত এলিমেন্ট আছে তাদের সাথে যদি সেই অপারেশনে অংশগ্রহণ করে তাহলে সেই এলিমেন্টকে সে চেঞ্জ করবে না, মানে আনচেঞ্জ রাখবে, এটাকে বলা হয় অ্যাডিটিভ আইডেন্টিটি। এরপরে আমরা পড়েছি হচ্ছে ইনভার্স সম্পর্কে, অ্যাডিটিভ ইনভার্স, অর্থাৎ এফ এর মধ্যে যত এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্ট এরই আমরা ইনভার্স পাবো, যাতে করে এই এরকম কন্ডিশন মেনে চলে, এবং এটা আমরা বুঝাইছি। 5 নাম্বার হচ্ছে কমিউটেটিভ ল, এবং আমরা হুবহুব একই, শুধুমাত্র অপারেশনকে ঘুরায় দেব। এটা হচ্ছে আমরা এখন ডটের ক্ষেত্রে করব, কারণ প্লাসের ক্ষেত্রে 5খানা, ডটের ক্ষেত্রে 5খানা। তাহলে সেই ডটের ক্ষেত্রে দেখো আমরা কি বলছি, এই যে এটা ছিল আমাদের 1 নাম্বার, এখানে ছিল আমাদের ক্লোজার ল, এখানেও ক্লোজার ল আছে উইথ রেসপেক্ট টু এবার কিন্তু মাল্টিপ্লিকেশন, হ্যাঁ এটা কিন্তু মাল্টিপ্লিকেশনের আন্ডারে ক্লোজার ল, ঠিক আছে। আর এটা কিন্তু ছিল দেখো অ্যাডিশনের আন্ডারে ক্লোজার ল। তাহলে দুইটা এলিমেন্ট নেব এবং এ আর বি দুইটা এলিমেন্ট নিয়েছে এর থেকে, এবং তাদের যে প্রোডাক্ট সেটাও এফ এর মধ্যে থাকবে। এটা হচ্ছে ক্লোজার প্রপার্টি উইথ রেসপেক্ট টু হচ্ছে মাল্টিপ্লিকেশন, অ্যাসোসিয়েটিভ ল উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। এরপর দেখো এখানে কিন্তু আইডেন্টিটি এলিমেন্ট আলাদা, তোমাদের কিন্তু এটা আমি বুঝাইছি যে 5কে কে চেঞ্জ করে না গুণের ক্ষেত্রে, অবশ্যই গুণের ক্ষেত্রে, এটা মনে রাখতে হবে। কারণ হচ্ছে শুধু এফ কে কিন্তু আমরা ফিল্ড বলি না, বরং এফ উইথ রেসপেক্ট টু টু বাইনারি অপারেশন, একটা হচ্ছে অ্যাডিশন আর একটা হচ্ছে ডট, এদের আন্ডারে আমরা তখন এফ কে বলতে পারবো ফিল্ড। এই কারণে মনে রাখতে হবে, তাহলে গুণের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট কি 1, যে হচ্ছে 5 কে চেঞ্জ করে না, ঠিক আছে। এই কারণে দেখো এই যে ফিল্ডের ক্ষেত্রে শুধু আইডেন্টিটি এলিমেন্ট বলতে 1 কে বোঝায়, এখানে একটা নোট দিয়ে রাখো। আর আর 0 কে বলা হয় জিরো এলিমেন্ট, অর্থাৎ ব্যাপারটা শোনো, 1 কে হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট বলা হয়, আর 0 কে বলা হয় জিরো এলিমেন্ট, ঠিক আছে। তো অনেক সময় আবার এভাবেও বলা হয় 1 হচ্ছে গুণের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট, আর 0 হচ্ছে যোগের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট। তবে অনেক অনেক বইতে এভাবে লেখা হয় যে ফিল্ডের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট বলতে আমরা 1 কে বুঝাই, আর এটার বলা লাগবে না যে এটা গুণের ক্ষেত্রে, আর যদি জিরো এলিমেন্ট বলি তখন এটা হচ্ছে যোগের ক্ষেত্রে, ওকে। আচ্ছা, পরের ক্ষেত্রে দেখো এখানে ইনভার্স বের করার ওয়ে আমি তোমাকে বলছিলাম যে 7 এর ইনভার্স গুণের ক্ষেত্রে কত হবে সেটা বের করার জন্য ডান পাশে হচ্ছে আমার আইডেন্টিটি লিমিট হবে গুণের, এই যে গুণ যেহেতু এটা আইডেন্টিটি লিমিট হবে, তাহলে এটা হচ্ছে 1/7 এরকম ছিল। এটাকে যদি মনে মনে এ ধরো তাহলে এটা কি 1/a। এই কারণে দেখো প্রত্যেকটা এলিমেন্টের অবশ্যই মনে রাখবা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ রূল, যে এফ এর মধ্যে যত এলিমেন্ট আছে তাদের প্রত্যেকটা এলিমেন্টেরই আমরা ইনভার্স এলিমেন্ট, এই যে, এবং একটা কথা মনে রাখবা, এই এফ এর মধ্যে যদি জিরো এলিমেন্ট আসে এবং তাদের ইনভার্স বের করতে গেলে এটাকে এ হিসাবে ধরো, তাহলে 1/a মানে হচ্ছে 1/0, তখন কিন্তু 1/0 মানে আনডিফাইন্ড। এই কারণে কথা শোনো, জিরো এলিমেন্টের কিন্তু ইনভার্স নাই, এই কারণে দেখো লেখছে ফর ইচ, প্রত্যেকটা, ঠিক আছে, এফ এর মধ্যে যত এলিমেন্ট আছে সবাই কিন্তু নন জিরো হতে হবে, নন জিরো এলিমেন্টের আমরা ইনভার্স পাবো। এবং নন জিরো এলিমেন্ট আমি ইন জেনারেল অনেকগুলো আছে, তার মধ্যে একটা ধরে নিয়েছি, সেটা হচ্ছে এফ দেয়ার এক্সিস্ট অ্যান ইনভার্স এলিমেন্ট। আমরা জানি এই যে 1/a কে এরকম লেখা যায় এ ইনভার্স, এই কারণে এখানে দেখো এটা বলছি, এই যে এটা, এই যে এটার সাথে মিলাই নাও, এটা যে ডান পাশে হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট থাকবে গুণের। এবার দেখো 5 নাম্বার একদম লাস্ট হচ্ছে, মানে গুণের 5 নাম্বারটা আর টোটালি 10 নাম্বার, সেটা হচ্ছে কমিউটেটিভ ল বা কমিউটেটিভ প্রপার্টি মেনে চলবে উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন। তো এটা দেখো, এটা আমরা তোমরা পারবা। একদম লাস্ট প্রপার্টি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি মানে কি সেটা বলছিলাম, মিক্সড থাকবে লাস্ট প্রপার্টিটা, অর্থাৎ ডটও থাকবে আবার অ্যাডিশনও থাকবে, তুমি বুঝতে পেরেছো। এবং এটাকে এটাকে দিয়ে দেবা, এটাকে এটাকে দিবা, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, এবং এই দুটো সমান হবে। এবং অবশ্যই দেখাতে দেখাতে হবে যে যে এবিসি এরা হচ্ছে কিন্তু ফিল্ড থেকে নিয়েছো ফর অল সকল, ওকে। এবং দেখো এখানে একটা সুন্দর কথা লিখে রাখছে, এটা হচ্ছে আমার স্টুডেন্ট বয়সে একদম লেখা ছিল প্রথম দিকের, আর লিখি নাই, এটুকুই হচ্ছে আমার লেখা ফিল্ড সম্পর্কে। তো সেখানে আমি একদম লিখে লিখছিলাম বই দেখে, এবং এটা এসকে মাপার বইটা আমি অনুসরণ করি। এসকে মাপা তোমরা নেটে পেয়ে যাবা, এবং এটা খুব সহজ, অন্য কোনো বই আমি বুঝি না বেশি। তো ফিল্ডকে ডিনোট করা হয় কিভাবে, প্রথমে দেখো এই যে একটা নন এমপ্টি সেট উইথ টু বাইনারি অপারেশন, এভাবে প্রথমে আমরা ফিল্ডকে ডিনোট করি। পরবর্তীতে যখন আমরা অনেক কিছু বুঝে ফেলবা বা ফিল্ড সম্পর্কে জেনে ফেলি, তখন শুধুমাত্র এফ দ্বারা ফিল্ড বুঝাই দিই। অনেকে যখন হয়ে যায় তখন আর বলা লাগে না যে উইথ রেসপেক্ট টু অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন, কারণ অটোমেটিক বুঝে যায় ফিল্ড কখনোই অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন ছাড়া ডিফাইন করা সম্ভব না, ঠিক আছে। এই কারণে আমরা পরবর্তীতে এটাকে উজ্জ্ব করে দিই, তাই এটা আমি লিখে রাখছি বাংলায়। তো দেখো আমরা হচ্ছে ফিল্ড সম্পর্কে পেলাম। তো কোনো প্রশ্ন আশা করি নেই তোমাদের। এবার এখন আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা ফিল্ড সম্পর্কে কোনো প্রশ্ন নেই। এরপর আমরা তোমাদের একটা কথা, দেখো তোমরা যদি আবার ফিল্ডে যেতে চাই এবং এগুলাকে মোছার কোনো সিস্টেম আছে, আছে।
আমি যেখানে বোঝাতে চাই সেটা হচ্ছে, দেখো এখানে বারবার একটা কথা লেখা ছিল, এই যে এখানে আহ, স্যার এখানে স্পষ্ট দেখতে পাচ্ছ, আমি একটা ভিন্ন কারে নিচ্ছি। এখানে একটা কথা ব্যাপার ছিল বাইনারি অপারেশন, ট্রু বাইনারি অপারেশন, অ্যাডিশন এবং হচ্ছে মাল্টিপ্লিকেশনকে বাইনারি অপারেশন বলা হয় কেন। কথা হচ্ছে কেনর অ্যান্সার দেওয়ার আগে আমাদের ডেফিনেশন দিতে চাচ্ছি না, দিব কিছু পরে, আগে একটু অন্য কিছু শিখবো। ডেফিনেশনের কথা বাদ, ধরো আমি তোমাকে যদি বলি 5+, ঠিক আছে, আচ্ছা প্রোগ্রামিং এর কথা বাদ, 5++ আছে একটা, 5+ আছে একটা, এটা প্রোগ্রামিং এর কথা বাদ, ধরো আমরা এখানে প্রোগ্রাম শিখতে আসিনি, বরং শুধু 5+ দিয়ে বললাম এটার রেজাল্ট, কাজ করতে পারবে? পারবে না। তার মানে যে ধরনের যে যে মনে করো একটা ব্যাপার আছে, উম, আমি আরেকটু সুন্দর করে বলি, ধরো এবার যদি বললাম 5+6 = হচ্ছে 11, এটা কেন কাজ করছে, এটা কেন কাজ করতে পারে না? এর কারণ হচ্ছে এই যে যে আমাদের দেখো ওই যে এটাকে বলা হয় অপারেটর, এই প্লাস নামক অপারেটর, এই যে কমপক্ষে এই অপারেটরটা অপারেশন সম্পূর্ণ করবে মানে কাজ করবে, কমপক্ষে দুইটা অপারেন্ট লাগে, এই যে এগুলাকে বলা হয় অপারেন্ট। এক একটা করে, আবার বলছি এটা কি বলছি, এক একটা করে অপারেন্ট। তার মানে যে সকল অপারেটর অপারেশন সম্পূর্ণ করতে কমপক্ষে দুইটি অপারেন্ট লাগে, তাদেরকে আমরা বলি হচ্ছে বাইনারি অপারেটর। কি অপারেটর? বাইনারি অপারেটর। ঠিক আছে, তুমি বলতে পারো কেন এটা কাজ করে না, 5, 6, 7 এরকম কাজ করে না? এটা তো কাজ করে, হ্যাঁ এভাবে কাজ করে, প্রথমে এই দুইটা নিয়ে কাজ করে, দুইটার একটা রেজাল্ট হয় 11, তারপর আমরা ছোটকালে কিন্তু এমনিই করেছি, এরকম কাজ করে, তারপর 18+3, তারপর 21, এভাবে কাজ করতে থাকে। ঠিক আছে, তাহলে আবার বলছি যে অপারেটর তার অপারেশন সম্পূর্ণ করতে কমপক্ষে দুইটা অপারেন্টের দরকার হয়, তাদের বলা হয় বাইনারি অপারেটর। কিন্তু ইউনারি অপারেটর নামেও একটা ব্যাপার আছে, দেখো ইউনারি অপারেটর নামে একটা অপারেটর আছে, তোমরা যারা বিস্তারিত জানো সেটা কি, দেখো যেমন রুট একটা ইউনারি অপারেটর, দেখো 4 এর উপর কাজ করতে পারছে কিনা, একটা অপারেন্টের উপর কাজ করতে পারছে, এই কারণে এদেরকে বলা হয় ইউনারি অপারেটর। ওকে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কেন উইথ রেসপেক্ট টু ওখানে লেখা ছিল ওই পিডিএফটায়, যে উইথ রেসপেক্ট টু টু বাইনারি অপারেশন, টু বাইনারি অপারেশন, বাইনারি অপারেশন একটা হচ্ছে এই যে দেখো একটু এইখানে কাজ করছিল না, অপারেশন প্লাস এন্ড ডট, এবং তোমরা বুঝতেই পারছো 5 ডট লিখে দিতাম কাজ করতো না। এই যে মাল্টিপ্লিকেশন নামক অপারেটরটার অপারেশন সম্পূর্ণ করতে তোমাকে দুইটা অপারেন্ট লাগবে, ধরো 5 × 5 এখানে 25, তখন কাজ করতো, এই কারণে এদেরকে বলা হয় বাইনারি অপারেশন, অর্থাৎ কাজ করতে গেলে কমপক্ষে দুইটা অপারেশন মানে আমার অপারেন্ট লাগে। বুঝতে পেরেছো কথা? আচ্ছা যদি কেউ বলে এটা ডেফিনেশন দা, তাহলে আমরা এইভাবে ডেফিনেশন দিই, যেহেতু কাজ করছে একটু একটু। আচ্ছা অন্য পেজে চলে যাই, দেখো ডেফিনেশন বাইনারি অপারেশন, বাইনারি অপারেশনের যে ডেফিনেশন, তো তোমরা বুঝতে পেরেছো। আমি একটু লিখে তারপর বোঝাই, লেট এস বি আর নন এমটি সেট, ঠিক আছে, একটা নন এমটি সেট এস কে নিলাম, তোমরা সুন্দর করে লিখো, তখন এই বাইনারি অপারেশন, বাইনারি অপারেশন আর কম্পোজিশনও বলে অনেক সময়, তোমরা এটাও লিখে দিতে পারো, কম্পোজিশন স্টার দিলাম আমি আপাতত, হ্যাঁ তোমরা যা ইচ্ছা তা দিতে পারো। ইস, এই যে বাইনারি অপারেশন যেমন প্লাস, তারপর ডট, এগুলা তো অনেকগুলো আছে, আরো কিছু আছে না, যে দুইটা অপারেন্ডর লাগে, বাইনারি অপারেশন আরোগুলো আছে, তাদেরকে আমি ইন জেনারেল বোঝানোর জন্য, অর্থাৎ এই যে আমি প্লাস নিলাম না আলাদাভাবে, তাহলে ডট রাখ করতে পারে, আবার ডট নিলে প্লাস রাখ করতে পারে, এই কারণে আমি হচ্ছে তোমার এরকম একটা স্টার দিলাম, এটা হচ্ছে ইন জেনারেল। অপারেশন ইজ এ ম্যাপিং, এটা এক ধরনের ম্যাপিং, এবং দেখবা তো এটা একটা ম্যাপিং বলছে। ম্যাপিং আমরা জানি, ম্যাপিং মানে এখন কোথা থেকে কোথায় সেটা একটু বলে দিই। ফর্ম, আচ্ছা ফ্রম কোথা থেকে কোথায়, এফ আর ও এম, এস ক্রস এস টু এস, দ্যাট ইজ, আমি যদি একটু ম্যাথের ভাষা লিখতে চাই তোমরা,
আচ্ছা, এরকম বলছে বাইনারি অপারেশন একটা, এই যে এইটা সেটা হচ্ছে একটা ম্যাপিং। তাহলে এটা যেহেতু একটা ম্যাপিং, আমরা যদি বলতাম এফ হচ্ছে একটা ম্যাপিং অথবা ফাংশন, তখন আমরা এরকম করতাম না। এফ তারপর সাজ দ্যাট এস ক্রস এস থেকে এস, এটা না লিখে এখন দেখো এটাকে যেহেতু বলছো এই কারণে এটা থেকে হবে এরকম এস ক্রস এস থেকে এস। এখন কথা হচ্ছে কেন এস ক্রস এস? তোমরা জানো এটা হচ্ছে একটা কার্তেশীয়, কি বলা হয় এটা, কার্তেশীয় গুণজ এরকম পড়েছো বাংলাতে। কার্তেশিয়ান প্রোডাক্ট বলা হয় ইংরেজিতে। এবং তার মানে এই কার্তেশিয়ান প্রোডাক্ট এক ধরনের সেট, এবং এই সেটের সদস্যরা হচ্ছে অর্ডার পেয়ার আকারে আসে এ আর বি, যেখানে এ আসবে হচ্ছে এই যে প্রথমটা থেকে, তাই প্রথমটা যেহেতু এস, দ্বিতীয়টা যেহেতু এস, তাহলে এ এন্ড বি আসবেও এস থেকে। তোমাদের মনে আছে এগুলা টেনে করেছো, যদি এরকম থাকতো এ ক্রস বি, তখন এদের এদের কার্তেশীয় গুণজ, এরাও এক ধরনের সেট, তাদের তাদের এলিমেন্ট গুলা এরকম অর্ডার পেয়ার আকারে আসবে। এবং এ আসবে হচ্ছে কোথা থেকে, এ আসবে এই প্রথমটা থেকে, দ্বিতীয় থেকে আসবে। এটা বেশি দূর চলে গেছে কেন, এটা বি পর্যন্ত আসবে। ওকে, বি পর্যন্ত। তাহলে এ আসবে হচ্ছে এ থেকে, বি আসবে বি থেকে। দেখো আমরা সেটাই লিখছি, দুইটা যেহেতু একই এস এই কারণে। এখন কথা হচ্ছে অর্ডার পেয়ার আকারে কেন, এই যে কিছুক্ষণ আগে বললাম, যে একদম সহজ কথায় আমি ইনফর্মাল ওয়েতে বলছিলাম, এটা তো তার ডেফিনেশন, যে তাকে দুইটা কমপক্ষে অপারেশন সম্পূর্ণ হতে গেলে কমপক্ষে দুইটা এই যে অপারেন্ট লাগবে, এই যে একটা অপারেন্ট, এই যে একটা অপারেন্ট, এই কারণে দেখো ওই যে অর্ডার পেয়ার আকারে যাবে, এই দেখছো 5 আর 2 যাবে যে এখানে। তারপরে হচ্ছে তোমার এস দিবে, অর্থাৎ এস মানে একটা দিবে, 5 আর 2 7 হয়ে যাবে। বুঝতে পারছো কিনা? আচ্ছা, তাহলে যখন একদম শুরুর দিকে আমাদের কিন্তু এভাবে শেখানো হচ্ছে শুরুর দিকে, আসলে এইটা কিন্তু এইটা দ্বারা বুঝাবে হচ্ছে 5, এইটা দ্বারা কি বুঝাবে প্লাস, এই যে দেখছো কিসের আন্ডারে, তার মানে এই দেখো আমরা এই যে এখানে ডিফাইন করছিলাম, এটা একটু দেখো, এটা কিন্তু সঠিক ডিফাইন্ড। তাহলে যেহেতু প্লাস একটা বাইনারি অপারেশন, এটা একটা ম্যাপিং, তাহলে এই যে 2, এই দেখছো কাজ করছে না, কমা 3, এটা সমান হচ্ছে, আমরা এখন শিখছি এইটা 2,3 ইকুয়ালস টু 5, কিন্তু এটা লিখলেই তোমার বুঝে নিতে হতো এটা হচ্ছে এটা হবে। ওকে, তাহলে বাইনারি অপারেশন বুঝাইতে পেরেছি, ডেফিনেশন তোমার দরকার নেই, ওইটা বুঝতেই হবে। আর বাইনারি কেন বলা হয়েছে, দেখো দুইটা থেকে একটায় চলে গেল, দুইটা থেকে একটা চলে গেল, কারণ এটার নাম হচ্ছে বাইনারি অপারেশন। বাইনারি তো দুই, ঠিক দুই, ঠিক কি না? আচ্ছা, এবার আমরা একটু অন্য কিছুতে যেতে চাই। তো গেলাম, এবার ফিল্ড সম্পর্কে তোমাদের ধারণা শেষ, এবং বাইনারি অপারেশন যেটা বলছি সেটারও ধারণা শেষ। এবার আমরা হচ্ছে বইতে শুরু করবো এক্সটার্নাল কম্পোজিশন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারো। দেখছো এখন আমরা শুরু করছি, কেবলমাত্র শুরু করছি, এতক্ষণ পর্যন্ত বেসিক পড়াশোনা করেছি। তাহলে এক্সটার্নাল কম্পোজিশনটা কি সেটা একটু দেখাতে চাই। দেখছো হাতের লেখা কত বাজে হয়ে যাচ্ছে। এক্সটার্নাল কম্পোজিশন, এক্সটার্নাল কম্পোজিশন, তাহলে দেখো কি দেওয়া আছে একটু পড়ো। কি বলা আছে, পড়া যায় কিনা? দেখো, আমি তোমাদেরকে এটা আমি একটু অন্যভাবে পড়াই দিই, এখানে জায়গা আছে, তারপর এক্সটার্নাল এক্সটার্নাল কম্পোজিশন সম্পর্কে তোমরা দেখো, পড়ছো না, পড়ার পরে তোমরা বুঝছো কিনা আমাকে বলবা। তা আমি একটু ডেফিনেশনটা লিখতে চাই। এক্সটার্নাল, মনে করো এটা দ্বারা বোঝাচ্ছে, আর এটা হচ্ছে কম্পোজিশন। তোমরা বুঝতে পারছো আমার কাজ করছে আবার করছে না, সকালে একদম নষ্ট হয়ে গেছিল। তাহলে আমি একটু লিখতে চাই, লেট ভি এন্ড এফ বি টু নন এমটি সেট, নন এমটি সেটস দুইটা যেহেতু, এ ম্যাপিং, একটা ম্যাপিং, সেই ম্যাপিংটার নাম দিলাম আমরা হচ্ছে আবারও স্টার,
ম্যাপিংটা কিরকম, এফ এফ ক্রস ভি থেকে সেটা ভিতে নিয়ে গেল, is said to be an external composition of f with v। এটা দ্বারা কি বুঝাইছে দেখো, বাইনারি কম্পোজিশন আর এক্সটার্নাল কম্পোজিশনের পার্থক্য কি? বাইনারি কম্পোজিশন হচ্ছে সেম সেট থেকে সেম সেটের উপর কাজ করে এবং সেটা ওই সেটেই নিয়ে যায়, ঠিক কিনা? এরকম ছিল না কিছুক্ষণ আগে বললাম। কিন্তু দেখো এক্সটার্নাল কেন বলছে, দেখো এই এক্সটার্নাল ব্যাপারটা আমি একটু অন্যভাবে বুঝি, একদম রাফ ভাবে ইউজ করি, তোমাদেরকে ডেফিনেশন তো লিখেই দিয়েছি, এখন জাস্ট তোমরা বুঝতে চাও। সেটা হচ্ছে দেখো এফ একটা বেটা, ফালতু বেটা কোথা থেকে আসছে সেটা ধরো এক্সটার্নাল, মানে এক্সট্রা, মানে কি বলবো, এক্সটার্নাল মানে বাইরে থেকে আসে, ঠিক আছে? তার আয়শা সে হচ্ছে এই যে দেখো অপারেশনে অংশগ্রহণ করলো, তারপর সেই রেজাল্টটাকে ভিতে নিয়ে গেল, কথা বুঝছো কিনা? তার মানে বাইনারি কম্পোজিশনের দুটি সেম এলিমেন্টকে সেম জায়গায় নিয়ে যেত, দেখো দুটা সেম এলিমেন্টকে সেম জায়গায় নিয়ে যেত। আর এক্সটার্নাল কম্পোজিশন, এই যে এক্সটার্নাল কম্পোজিশন এইটা, এটা সেটা হচ্ছে এফ ক্রস ভি থেকে ভিতে নিয়ে যাচ্ছে। আবার বলছি দেখো, এই যে এফ ক্রস ভি থেকে কোথায় নিয়ে যাচ্ছে, ভিতে নিয়ে যাচ্ছে। তার মানে এফটা হচ্ছে বাইরে থেকে একটা অন্য সেট হিসাবে কাজ করছে, বুঝতে পেরেছো কথা? তাহলে এফ এর ভূমিকা হচ্ছে বাইরে থেকে আসলো এবং ভি এর সাথে কম্পোজ করে ভিতে নিয়ে গেল। এই কারণে এটাকে বলা হবে তোমার হচ্ছে এক্সটার্নাল কম্পোজিশন, বুঝতে পেরেছো কথা? আচ্ছা, এক্সটার্নাল কম্পোজিশন। আর কখনো কখনো আমরা, আচ্ছা একটা কথা মনে রাখো যে এক্সটার্নাল যে হবে সে লেফটে থাকবে সবসময়, এই যে এটা হচ্ছে লেফটে থাকবে। আরেকটা ব্যাপার থাকে, কখনো কখনো এরকম থাকতে পারে ভি ক্রস এফ থেকে ভি হচ্ছে, আর যদি রাইটে থাকে সেটা হচ্ছে মডুলো নামে একটা ব্যাপার থাকে। তোমরা হচ্ছে এটা অন্য কোথাও পড়বা, তো শুধু মনে রাখবা যে এক্সটার্নাল সে হচ্ছে লেফটে থাকবে, এতটুকু মনে রাখবো, ওকে? আর মডিউলো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রায় পড়ানো হয়ে থাকে আমাদের, বা গ্রুপ থিওরি ওয়ানে, তো তোমরা যেভাবে পড়ো। তো দেখো এই যে আমরা এই বই থেকে দেখো, একটু দেখো, আমরা দুইটা নন এমটি সেট নিয়েছি, ইউ আর এস বি নন এমটি সেট, একটা ম্যাপিং এফ ইউ ক্রস এস থেকে এস এ যাচ্ছে, তার মানে এক্সটার্নাল কি বলতো এখানে ইউ, কারণ হচ্ছে দেখো এটা তো এটা ঠিক আছে, তো এই কারণে বলছে দেখো বি অ্যান এক্সটার্নাল কম্পোজিশন অফ ইউ, কার এক্সটার্নাল কম্পোজিশন হচ্ছে ইউ উইথ এস, ওকে? ঠিক আছে, পারবা কিনা? আচ্ছা, যে সবসময় মনে রাখবা, এতটুকু একটু মনে রাখবা, এক্সটার্নাল কম্পোজিশনে সবসময় হচ্ছে লেফটে থাকবে, এক্সটার্নাল যে হবে সে লেফটে থাকবে, ঠিক আছে? এখানে এক্সটার্নাল কে, এখানের ক্ষেত্রে এক্সটার্নাল ইউ, আর এখানের ক্ষেত্রে এক্সটার্নাল এফ, ওকে? বুঝতে পেরেছো নিশ্চয়ই? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এবার আসো আমাদের ভেক্টর স্পেস, এবার আমরা অনেক কিছু বুঝে ফেলছি, ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ। এবার ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো বি একটা নন এমটি সেট দেওয়া আছে, ওকে? আচ্ছা, আমি কি এটা লিখে দেবো সুন্দর করে, এটা একটু এলোঝেলো মানে কিরকম লাগতেছে ডিনোটেশন গুলা? আচ্ছা ঠিক আছে, আমি একটু লিখে দেই। ভেক্টর স্পেস আমি একটু লিখে দিতে চাই, প্রথম ক্লাস একটু বেশি সময় লাগবে। ভেক্টর স্পেস আমি একটু লিখতে চাই, লেট ভি বি নন এমটি, মাঝে মাঝে কাজ করছে না, তোমরা শুনেই লিখবা, নন এমটি সেট। তখন ভিটাকে, এটা হচ্ছে ক্যাপিটাল ভি, মনে রাখবো অবশ্যই, ইজ সেট টু বি আ ভেক্টর স্পেস। এই নন এমটি সেট ভিটাকে আমরা ভেক্টর স্পেস বলতে পারবো উইথ রেসপেক্ট টু বাইনারি কম্পোজিশন
কম্পোজিশন, একটা হচ্ছে তোমার অ্যাডিশন অ্যান্ড অ্যান এক্সটার্নাল, এই বাইনারি কম্পোজিশন এটা, অ্যান্ড অ্যান এক্সটার্নাল, আবার বলছি এক্সটার্নাল কম্পোজিশন ডট, এক্সটার্নাল কম্পোজিশন সম্পর্কে তোমাকে আমি বলে আসি এই কারণে, ওভার এ field if the following condition satisfied, condition satisfied। এবার দেখো আমি একটু বুঝাতে চাই, অন্য কালে নিতে চাই। এক নম্বর কথা হচ্ছে একটা নন এমটি সেট আমরা ভি নিলাম, এই যে নন এমটি সেট, সেই নন এমটি সেটটাকে আমরা ভেক্টর স্পেস তখনই বলতে পারবো কার সাপেক্ষে একটা বাইনারি কম্পোজিশন হচ্ছে প্লাস আর একটা হচ্ছে এক্সটার্নাল কম্পোজিশন ডট। এবং এই সম্পর্কে আমরা বলে আসি বাইনারি কম্পোজিশন কি, এক্সটার্নাল কম্পোজিশন কি, ওভার এ ফিল্ড এফ, এবং ফিল্ড কি সেটাও আমি তোমাদেরকে বলে আসি একটা ফিল্ডের আন্ডারে, ঠিক আছে? তাহলে এই যে সব কটা বলা আছে, তার মানে আমি কি কি বলছি, একটা নন এমটি সেট ফি, সেটা হচ্ছে একটা বাইনারি কম্পোজিশন আর একটা এক্সটার্নাল কম্পোজিশন, এর আন্ডারে এটাকে আমরা ভেক্টর স্পেস বলতে পারবো ওভার এ ফিল্ড এফ। এই কথাটা মনে রাখতে হবে, ফিল্ড সম্পর্কে আমরা বলে আসছি যদি এটা হচ্ছে কয়টা কন্ডিশন পূরণ করে, দেখো বলা আছে, দেখো 10 খানা কন্ডিশন পূরণ করে, তখন হচ্ছে আমরা তাকে বলতে পারবো এটা এটা একটা ভেক্টর স্পেস। তাহলে আগের মতোই ফিল্ডের মতোই ব্যাপারটা অনেকটা, কি কি, এক এক নাম্বার হচ্ছে আলফা, আলফা হচ্ছে একটা ভি থেকে নেব, তার মানে ভি, ঠিক আছে, ভি থেকে নিলাম। বিটা, সেটা হচ্ছে আমি ভি থেকে নিলাম, এবং যদি দেখি যে তাদেরকে অ্যাড করলে সেটা ভির মধ্যে থাকে, এটা হচ্ছে 1 নাম্বার প্রপার্টি। 2 নাম্বার দেখো তাহলে এগুলো আমরা পড়ে আসছি না একদম অ্যাসোসিয়েটিভ এর মতো, এবং আলফা, সরি সরি, এটা হচ্ছে আমাদের ক্লোজারের মতো, নট অ্যাসোসিয়েটিভ। এটা হচ্ছে আমাদের এবার এবার যেটা করবো সেটা হচ্ছে আলফা বিটা গামা, এবং এটাকে যে কোনো অর্ডারে আমি যোগ করি না কেন তাদের রেজাল্ট হচ্ছে সেম থাকবে, এটা আসলে বোঝানোর উদ্দেশ্যে, এবং তোমাদেরকে আমি ফিল্ডের সময় সুন্দর করে বুঝে আছি, তার মানে এটা তোমরা পারবা। এটাও ভিতে থাকবে ফর অল আলফা বিটা গামা। 3 নাম্বার কন্ডিশন তোমরা বুঝতে পারছো। আহ, এবং দেখো এই যে এটা যেহেতু একটা ভেক্টর স্পেস বলতেছি, তার মানে এটার মধ্যে যারা থাকবে তারা হচ্ছে প্রত্যেকটা ভেক্টর, তাহলে এখানে এই যে আলফা বিটা এগুলো হচ্ছে ভেক্টর, মনে রাখবা। হ্যাঁ, নন এমপ্টি সেট বলতে বোঝাচ্ছি যে এখানে এদের মধ্যে আছে হচ্ছে ভেক্টর। ওকে, তাহলে দেখো এখানে 3 নাম্বার কন্ডিশনে ওখানে তোমাদের কি মনে আছে কিনা, দেখো ওই যে আমাদের সেই ফিল্ড, আমি একটু ডেস্কটপ মোডে যাই, এই যে এখানে দেখো 3 নাম্বার কন্ডিশন ছিল দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, সেখানে জিরো এলিমেন্ট নামে একটা এলিমেন্ট পাবো যাতে করে ওই এফ এর ছিল এটা, এখন কিন্তু আমরা ভি নিয়ে কাজ করছি। ওকে, তাহলে দেখো এটার ক্ষেত্রে আমরা কি লিখবো, এরকম লিখবো, এইটা লেখা যায় কিনা দেখো, যে দেয়ার এক্সিস্ট, দেখছো কলমে কাজ করছে না, আচ্ছা এখানে লিখি দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, সেটা হচ্ছে আমি এখানে লিখলাম থিটা, এখানে থিটা দ্বারা আমরা আসলে বুঝাচ্ছি হচ্ছে সেটা ভি এর মধ্যে থাকবে, এটা হচ্ছে নাল ভেক্টর, নাল ভেক্টর। আর এখানে এটার নাম দিয়েছিলাম নালও বলতে পারো অথবা জিরো এলিমেন্ট বলছিলাম, এই কারণে এখানে লিখবো হচ্ছে জিরো ভেক্টর। ওকে, তোমরা তো বুঝতে পারতেছো এগুলা সব ভেক্টরের ক্ষেত্রে হবে, এটা জিরো ভেক্টর, এখানে একটা কথা লিখবা জিরো ভেক্টর, such that such that আলফা প্লাস থিটা, আলফা ভেক্টরের সাথে জিরো ভেক্টর যোগ করলে সেটা হচ্ছে ওই আলফা ভেক্টরই থাকবে আগের মতো, জাস্ট এটাকে আইডেন্টিটি ল এর মতোই মনে করবা ফর অল আলফা বিলং করবে কোথা থেকে, ভি থেকে। 4 নাম্বার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে দেখো ইনভার্স ল, অর্থাৎ প্রত্যেকটা, তাহলে এখানেও সে একই নিয়ম, প্রত্যেকটা ভেক্টরের জন্য ফর ইচ আলফা বিলংস টু ভি, ঠিক আছে, দেয়ার এক্সিস্ট, সুন্দর করে লিখি, এটা একটা বোঝাচ্ছে, মানে দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, প্রত্যেকটা ভেক্টরের জন্য আমরা একটা বিপরীত ভেক্টর পাবো, এরকম বলতে পারো ভিতেই, সাজ দ্যাট, যাতে করে আমরা যদি তাদেরকে অ্যাড করে দেই আলফা প্লাস আলফা করে দিলে আমরা এখানে জিরো পাবো নাকি থিটা ভেক্টর পাবো, কারণ থিটা ভেক্টর পাবো। ওকে, কারণ এগুলো সব ভেক্টর, থিটা থিটা দ্বারা আমি কি বুঝাচ্ছি, আবার বলো থিটা দ্বারা কি বুঝাচ্ছি, এখানে থিটা দ্বারা নাল ভেক্টর বা জিরো ভেক্টর বুঝাচ্ছি। আর ওই যে ফিল্ডের ক্ষেত্রে যখন পড়ে আসে এটা দ্বারা কিন্তু জিরো বুঝাইছিলাম, শুধু জিরো একটা এলিমেন্ট। ওকে, আচ্ছা 4 নাম্বার প্রপার্টি। এবার 4 নাম্বার গেল, 5 নাম্বার
5 নাম্বার তোমাদের মনে আছিল যে দুইটা ভেক্টর, ভেক্টর মানে ওখানের ক্ষেত্রে ছিল হচ্ছে তারা দুইটা এলিমেন্ট কি এ আর বি নিয়েছিলাম, তারা হচ্ছে যোগের ক্ষেত্রে কমিউটেটিভ হবে। এখানেও দুইটা ভেক্টর তাদের হচ্ছে কমিউটেটিভ হবে। অবশ্যই এগুলা লিখে দিবা, ফর অল আলফা বিটা এটা কোথায় থাকবে, পি এর মধ্যে থাকবে। 6 নাম্বার যোগের ক্ষেত্রে গেল, এবার দেখো গুণের ক্ষেত্রে আমরা এই কাজগুলো করবো আবার। তো কি এবার গুণের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, সিটা নিতে হবে ফিল্ড থেকে। সি ফিল্ড থেকে নেওয়া মানে কি বুঝতে পারছো, সি হচ্ছে ফিল্ড থেকে নেওয়া মানে ওই যে ফিল্ড হইতে গেলে কি কন্ডিশন লাগে তোমরা তো বুঝতে পেরেছো। সিটা নিলাম, সি নামক একটা এলিমেন্ট, আমি একটু কাইটা দিচ্ছি এটা বোঝা যাচ্ছে না। এখানে একটু কাইটা দিচ্ছি। 6 নাম্বার দেখো, আমি একটু অন্য কালি আমার কাজ করছে না মাঝে মাঝে। এখানে 6 নাম্বার দেখছি যে আমি সিটাকে নিব হচ্ছে এফ থেকে মানে ফিল্ড থেকে নিব। আর ফিল্ড কি তোমরা তো বুঝছো। এবং আলফা নিব হচ্ছে আমি ভেক্টর থেকে। তাহলে বলছে সি আলফা, দেখবা যে ভেক্টরের মধ্যে থাকবে কিনা। তোমরা এটা মনে রাখো, আমরা এগুলা দিয়ে অঙ্ক করাবো তখন আমরা করতে পারবো। এটা 6 নাম্বার। 7 নাম্বার প্রপার্টিটা কি বলছে যে 7 নাম্বার বলছে এরকম দেখো, আহ 7 নাম্বার বলছে এরকম যে সি, সি ইন্টু ডি আলফা, যে কথা সি ডি আলফা, এই যে অ্যাসোসিয়েটিভ এর মতো একই কথা হবে। একই কথা হবে যেখান থেকে ফর অল সি আর ডি হচ্ছে আমরা এফ থেকে নেব, আর শুধু আলফাটাকে হচ্ছে বি থেকে নেব, অ্যাসোসিয়েটিভ এর মতো। ওকে, এসব মনে রাখবা। 7 আর 1 8। 8 নাম্বার কি, 8 নাম্বারে এটা মনে রাখো, সি প্লাস ডি, এখানে আলফা আছে, সি আলফা প্লাস ডি আলফা হতে হবে সমান। এগুলো আমরা দিয়ে অঙ্ক করবো তখন বুঝাই দেবো। সি আর ডি হচ্ছে বিলং করবে এফ এর মধ্যে, আর আলফাটা বিলং করবে হচ্ছে ভি এর মধ্যে। 9 নাম্বার আছে, 9 নাম্বার বলছে দেখো, এবার হচ্ছে দুইটাই ছিল এখানে, দুইটাই কি ছিল বলতো, এটা হচ্ছে এফ থেকে আসবে দুইটা, এই দেখো দুইটা এফ থেকে আসছে, সিআরটি এই এফ থেকে। কিন্তু এবার যদি এরকম হয় যে না, সি হচ্ছে একটা আসবে ওটা থেকে, আর আলফা প্লাস বিটা, আলফা বিটা আসবে ভি থেকে, তখন কি হবে, সি আলফা প্লাস সি বিটা, যেখানে ফর অল সি আসবে হচ্ছে এফ থেকে, আর আলফা বিটা আসবে হচ্ছে ভি থেকে। 9 নাম্বার। 10 নাম্বার কন্ডিশন কি, 10 নাম্বার বলছে 1 ইন্টু আলফা ইকুয়ালস টু আলফা হবে, যেখানে ফর অল আলফা বিলংস টু ভি। এবং তোমরা বুঝতেই পারছো এই ওয়ানটাকে বলা হবে আইডেন্টিটি এলিমেন্ট, ওয়ান বিং আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে যদি কোনো একটা নন এমপ্টি সেট, এই যে 10খানা প্রপার্টি অর্থাৎ ডটের আন্ডারে 5টা আর হচ্ছে তোমার অ্যাডিশনের আন্ডারে 5টা, এই যদি 10খানার প্রপার্টি মেনে চলে তখন ওই নন এমপ্টি সেট, তখন আমরা এইভাবে বলবো যে ওই নন এমপ্টি সেট উইথ, এই যে একটা বাইনারি অপারেশন একটা হচ্ছে এক্সটার্নাল অপারেশন ওভার, ওভার এফ, এটাকে আমরা একটা ভেক্টর স্পেস বলবো। ঠিক আছে, অথবা সংক্ষেপে এভাবে বলে ভি ওভার এফ, এই কথাও বলে থাকে। ঠিক আছে কথা। আচ্ছা, এবং এখানে এই কথাগুলো একটু লিখে রাখো, দাঁড়াও আমি আরেক একটু কথা লিখে দিচ্ছি। দ্য এলিমেন্ট, the element of V are called vector। আমি এই কথা বলছি যে V এর যত এলিমেন্ট তাদেরকে বলা হবে ভেক্টর, and the element of F are called কি বলা হবে বলো তো, স্কেলার। ফিল্ডের এলিমেন্ট গুলো কি, স্কেলার, এটা বলতে চাচ্ছি। তো কালকে থেকে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের তোমার ভেক্টর স্পেসের এক্সাম্পল পড়বো। যেমন আমি এক্সাম্পল একটা লিখে রাখি কালকে যেন আইসাই করতে পারি। এক্সাম্পল 1, সেটা হচ্ছে তোমাকে মনে করো প্রমাণ করতে দিলাম
যে লেট এফ এফ এই যে ফিল্ডটা সেটা মানে হচ্ছে রিয়েল নাম্বার লাইন, এন্ড যে ভেক্টর স্পেসটা দেওয়া আছে ভি সেটা হচ্ছে আর। এখানে আমরা দেখব যে আর ইজ এ ভেক্টর স্পেস, একটা ভেক্টর স্পেস হবে অবশ্যই কোন ফিল্ডের আন্ডারে সেটা বলতে হবে, ওভার ওভার আর, এটা আমরা দেখব। আবার একই এটা দেখবো যে এটা 10খানা প্রপার্টি হোল্ড করছে, এই যে আমরা এগুলো এই কারণে কিন্তু আমি তোমাদেরকে বেশি বুঝাইনি। অর্থাৎ এই যে দ্বিতীয় পেজে যাই, এই যে 10টা প্রপার্টি বলছিলাম, এই দেখো এই যে 5টা আর এই যে 5টা 10টা, সেটা আমরা দেখাবো পরের দিন, এই কারণে আমি বেশি করছি না, বেশি বলছিও না। তো আমরা ওকে 2 নাম্বার আমরা যেটা দেখাবো, দেখাবো যে এখানে 10খানা প্রপার্টি হোল্ড করে, কিভাবে করে সেটা আমরা দেখাবো। ওকে 2 নাম্বার আমরা দেখবো যে লেট এই এফ ফিল্ডটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, ব্যাপারটা পুরো কমপ্লেক্স নাম্বার চলে আসবে, এন্ড ভেক্টর স্পেস সেটা হচ্ছে আমার আর। এখন আমরা দেখবো এখানে এসে দেখবো যে এই আরটা মানে ভেক্টরটা, এই যে ভেক্টর স্পেস ভি মানে তো ভেক্টর স্পেস, এখানে এই যে আর, এই আরটা আমার হচ্ছে ইজ নট এ ভেক্টর স্পেস, ভেক্টর স্পেস ইজ নট এ ভেক্টর স্পেস ওভার ওভার সি, বা এফ বলতে পারো যা বলো, কারণ সি সমান তো তুমি এখানে এই যে এফ সমান তো তুমি সি দিয়েছো, দেখছো? তার মানে একই সেট ব্যাপারটা। দেখো এখানেও ছিল ভেক্টর স্পেস, ভিটা ছিল হচ্ছে মানে ভেক্টর ব্যাপারটা যেটা ছিল একটা নন এমটি সেট হিসেবে ধরে নিয়েছিলাম না ভি, সেই ভিটা দেখছো এখানে আর, এখানেও আর, একই জিনিস, কিন্তু এই যে ওভার এ ফিল্ড যদি এখানে দেখো ফিল্ডটা ছিল আর, এই কারণে এটা ভেক্টর স্পেস হয়েছে, এখানে ফিল্ডটা হয়ে গেছে কমপ্লেক্স, এই কারণে ভেক্টর স্পেস হয় না। এটা আমরা দেখতে চাই যে কোন কন্ডিশন এখানে স্যাটিসফাই করেছে সবগুলা, এখানে কোনটা ভায়োলেট করছে। এর পরের ক্লাসে আমরা এই দুটো এক্সাম্পল দেখে আমরা আবার অন্য কোনো কিছু করব, সেটা হচ্ছে আমরা সাব স্পেস করবো, অর্থাৎ ভেক্টর স্পেস নিয়ে আমাদের এই দুটো এক্সাম্পল দিয়ে আমরা চলে যাব হচ্ছে অন্য অন্য একটা টপিকসে, সেটা হচ্ছে সাব স্পেস। ঠিক আছে, তা আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। তো আমি আবার বলছি যে একটা নন এমটি সেট, একটা নন এমটি সেট আছে, ব্যাপারটা দেখো এই যেখানে আছে একটা নন এমটি সেট, সেই নন এমটি সেটকে আমরা একটা বাইনারি অপারেশন এবং একটা এক্সটার্নাল কম্পোজিশন ওভার এ ফিল্ড এফ এর আন্ডারে ভেক্টর স্পেস বলতে পারবো যে 10খানা প্রপার্টি মেনে চলে, সেই 10খানা প্রপার্টি শুধুমাত্র আমি লিখেছি, তোমার শুধুমাত্র এটুকুই জানবা যে লিখছি। আহ, এবং এই যে 10খানা প্রপার্টি এরপরে আমরা কালকে এসে দেখাবো, অর্থাৎ পরবর্তী ক্লাস আমরা দেখাতে চাই যে এই যে দুইটা এক্সাম্পল একই জিনিস, ভি হিসাবে আর আছে, এখানে ভি হিসাবে আর আছে, কিন্তু ফিল্ডটা পরিবর্তন হয়ে যাওয়ার ফলে একটা ভেক্টর স্পেস হচ্ছে আর একটা হচ্ছে না। সেটা আমরা কালকে দেখবো যে কোন 10খানা প্রপার্টি এখানে প্রথমটায় 10খানা প্রপার্টি হোল্ড করলো, আর এটা কেন 10খানা প্রপার্টি কোনটা ভায়োলেট করলো, যে কোনো একটা ভায়োলেট করলে সেটা ভেক্টর স্পেস হবে না, সেটা আমরা দেখতে চাই। ওকে থ্যাংক ইউ, সবাইকে ভালো থেকো, আল্লাহ হাফেজ।